আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর জন্মদিনে ফের শুরু গণটিকা কার্যক্রম, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিমানবন্দরে প্রবাসীদের করোনা টেস্ট চালু হচ্ছে। করোনা মৃত্যু আরও কমেছে, দ্বিতীয় দিনেও শনাক্ত হাজারের নিচে। ১.৫ বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। জাতিসংঘে বাংলায় ভাষণে দেশের মর্যাদা বেড়েছে, মন্তব্য কাদেরের। রোহিঙ্গা ইস্যুতে ফায়দা লুটতে চায় সরকার, অভিযোগ ফখরুলের। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নিয়ে পাঠ্য বইয়ে ভুল তথ্য, সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তায় হাইকোর্টের রুল। এনসিটিভির চেয়ারম্যান সহ 2 জনকে তলব। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এবারে বিস্তারিত। শুরুতেই করোনা ও টিকাদান প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর জন্মদিন 28 সেপ্টেম্বর থেকে ফের গণটিকা কার্যক্রম শুরু হবে। প্রথম দিনে 80 লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিকে করোনার টিকা নিয়ে দুশ্চিন্তা কাটছে না প্রবাসীদের। ফাইজারের টিকা দেয়া শুরু হলেও কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ না পেয়ে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় অনেকে। এসএম আরিফের রিপোর্ট। সৌদি, কাতার, আমিরাত সহ কয়েকটি দেশের প্রবাসীরা আবারও পাচ্ছেন ফাইজারের টিকা। ঢাকার 7টি মেডিকেল কলেজ হাসপাতালে স্বাচ্ছন্দ্যেই টিকা নিতে পারছেন তারা। আমি আরো আগেই চলে যেতে পারতাম, মানে আমার এই টিকার জন্য একদিন লেট হলো আর কি। আগে 1 মাস একদিন আগে আসলে দিতে হবে, 1 মাস একদিন পরে। তবে প্রথম ডোজ কোভিশিল্ড গ্রহণকারীদের দীর্ঘদিন অপেক্ষা করেও দ্বিতীয় ডোজ না পাওয়ার অভিযোগ রয়েছে। ফলে প্রবাসে কর্মস্থলে ফেরা নিয়ে অনেকেই পড়েছেন অনিশ্চয়তায়। এখন ভিসা ম্যাচ শেষ হয়েছে, আমি 56 দিন পরে আইতে আমার ভিসা ম্যাচ শেষ হয়ে দেবো, তো গুণাকাটা দিব কি আমার? এখন দ্বিতীয় ডোজ মেসেজ আসতেছে না, তো এদিকে আমার ভিসার ম্যাচ নাই। এরকম বহুত লোক আছে যে এরকম ভোগান্তির ভিত্তিতে ভুগতেছে। এদিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনও 28 তারিখে, তো সেই জন্য এই ক্যাম্পেইনটি আমরা শুরু করছি 28 তারিখে। আমাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য এবার আমরা টার্গেট নিয়েছি 80 লক্ষ, এবং এই টার্গেট আমরা বৃদ্ধি করতে থাকবো। 40 ঊর্ধ্ব বয়স্ক যারা আছেন, নারী এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছেন, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে 10 কোটি মানুষকে টিকা দেওয়ার সরকারের যে পরিকল্পনা রয়েছে সে বিষয়েও কথা বলেন জাহিদ মালেক। আমরা চেষ্টা করব 10 কোটি যদি নাও দেওয়া যেতে পারে, আমরা আমাদের যে রেটে চলছে, যে আমরা বাড়িয়ে চলছি, আমরা 2-3 কোটি ডোজ টিকা তো মাসে দিতেই পারবো, এবং নভেম্বর ডিসেম্বরে এই সংখ্যা হয়তো আরো বাড়তে পারে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। 28 সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হচ্ছে প্রবাসীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষা বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আর সিভিল সার্জন ডাক্তার মইনুল হাসান জানান এ বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুরে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এসএম খোরশেদ আলম রিপোর্ট। সচিবালয়ে আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তাদের খাদ্য ও আবাসিক সেবা মূল্যে বিশেষ ছাড় প্রদান করবে। বিমানবন্দরে স্থাপিত আরটিপিসিআর ল্যাব নিয়ে কথা বলেন মাহবুব আলী। বিশ্বের অন্যান্য দেশে, আপনি ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, সেইখানেও গিয়ে দেখেন 30,000-35,000 ব্রিটেনে প্রতিদিন সংক্রমিত হচ্ছে। সেই তুলনায় আমাদের অবস্থান কিন্তু অনেক ভালো। এরপরে এয়ারপোর্টের ব্যাপারও আমাদের, বিশেষ করে আমি কৃতজ্ঞ আমাদের যারা সম্মানিত চেয়ারম্যান সাহেব, তারপরে আমাদের যে এয়ারপোর্ট ম্যানেজার, ওনারা, ডিরেক্টর, ওনারা কিন্তু এই কোভিডের সময় যখন সারা বিশ্ব বন্ধ ছিল তখনও কিন্তু এই রিস্ক নিয়ে তারা কাজ করেছে। তো প্রত্যেকে যাত্রীকে 48 ঘন্টা পূর্বে তাদের পিসিআর টেস্ট করতে হবে। এই পিসিআর টেস্টটা করার জন্য আমাদের অ্যাটলিস্ট 2টা দিন সময় দিতে হবে এয়ারলাইন্সগুলোকে, যাত্রীদের জন্য। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটিপিসিআর ল্যাব পরিদর্শন করেন সিভিল এভিয়েশনের সিভিল সার্জন। আমাদের বিভিন্ন স্টাফ কর্মচারীর মাধ্যমে পরীক্ষা করে আমরা আমাদের ল্যাবের সক্ষমতা এবং কোয়ালিটি কন্ট্রোল করব।
ল্যাব চালুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান ডাক্তার মইনুল হাসান। এটা আমরা কাজ করে যাচ্ছি, অনেক কিছু আসলে করতে হয়, এখানে ল্যাব করতে হয়, ডাটা এন্ট্রি সিস্টেমটা আছে, একটা বড় সংখ্যক লোকজনকে স্থাপনা আমাদের তৈরি করতে হয়েছে, সব মিলিয়ে মোটামুটি আমরা প্রস্তুত এখন। সময় মতো বিমানবন্দরে ল্যাব স্থাপন করে দ্রুত করোনা পরীক্ষা করতে না পারায় নানা সমস্যার কথা জানান প্রবাসীরা। র্যাপিড টেস্টার কাল আমার ভিতরে রাত 1টা তারিখ ছিলাম এয়ারপোর্টের ভিতরে, বলছে যে 8টায় হবে 10টায় হবে, এরকম করে করে আর হয় না। 10টার আগে এখানে চলে আসছি যাতে এনি হাম ঢুকতে পারলে আমার ইডিয়া যাতে পাস হইতে পারে। সালাম আলাইকুম বাংলাদেশ। SM খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। দেশে করোনায় মৃত্যু আরও কমেছে এবং রোগী শনাক্ত দ্বিতীয় দিনের মতো হাজারের নিচে রয়েছে। করোনায় গত 24 ঘন্টায় আরও 21 জন মারা গেছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 980 জন। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক রোগী শনাক্তের সংখ্যা হাজারের নিচে থাকলো। তবে আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও কিছুটা বেড়েছে রোগী। আগের দিন করোনায় মারা যায় 25 জন আর রোগী শনাক্ত হয়েছিল 818 জন। গত 24 ঘন্টায় 22,221 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 4.41%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সব মিলিয়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে 27,414 জনের। করোনা শনাক্ত রোগীর সংখ্যা 15,51,351 জন। সবশেষ 24 ঘন্টায় যে 21 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নারী 14 জন এবং পুরুষ 7 জন। সবচেয়ে বেশি 10 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে মারা গেছে 4 জন। বরিশাল ও রংপুর বিভাগে কেউ মারা যায়নি। করোনার কারণে দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকছে লাইব্রেরি। অনার্সের শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খোলা হয়েছে। অন্তত 1 ডোজ করোনা টিকা দেওয়ার শর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে লাইব্রেরি ব্যবহারের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর খুলে দেয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। অনার্স শেষ পর্ব এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে গ্রন্থাগার। দীর্ঘদিন পর গ্রন্থাগার খোলায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি একদম 100 থেকে 100। প্রত্যেককেই একটা করে মাস্ক সরবরাহ করছে তারা, তারপরে ঢোকার সময় হ্যান্ড স্যানিটাইজারও দিচ্ছে এবং মনে হচ্ছে স্বাস্থ্যবিধিটা মানা হচ্ছে আর কি টোটালি। যে সারাদিন লাইব্রেরিতে পড়লাম, রাত্রে হচ্ছে যে বাসায় থাকতেছি। শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই পরিচালিত হচ্ছে গ্রন্থাগার। প্রথমে স্যানিটাইজিং করাইছে, দেন মাস্ক তো দেখতেছেন, এই মাস্ক দিচ্ছে। ওদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে লাইব্রেরি কর্তৃপক্ষ। সামাজিক দূরত্ব বর্তমান লাইন, তারপরে ঢোকার সময় সবাইকে স্যানিটাইজ, তারপরে তাপমাত্রা মাপা, একটা করে মাস্ক এবং ভিতরে গিয়ে ওখানেও যাতে সামাজিক দূরত্ব মেনটেন করে বসা হয় সেই ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সকলের স্বাস্থ্যবিধি অনুসরণ করছে, আশা করব এই ধরনের দায়িত্বশীল ভূমিকা সকলেই করবেন, সেটি আমাদের প্রত্যাশা। আর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ আমরা মানুষের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। প্রত্যেক স্টেক হোল্ডার যদি নিজস্ব দায়িত্বশীল জায়গা থেকে আমরা আচরণ করি, তাহলে কিন্তু একটি সুন্দর পরিবেশ, শিক্ষা অনুকূল পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি, স্বাস্থ্য সুরক্ষা দিতে পারি। 1 ডোজ করোনা টিকা দেওয়ার শর্তে প্রবেশ করতে দেয়া হবে কেন্দ্রীয় গ্রন্থাগারে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আর কয়েক মাসের অপেক্ষা। কোভিডের চিকিৎসায় টিকার পর এবার শীঘ্রই বাজারে আসতে চলেছে এর ওষুধ। অন্য ভাইরাল জ্বরের ক্ষেত্রে সাধারণত যে ধরনের ওষুধ খান মানুষ, সেরকমই কোভিডের জন্য ওষুধ পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন আমেরিকার গবেষকরা। মার্জিয়া মানানের রিপোর্ট। করোনা টিকার পর এবার করোনার ওষুধ বাজারে আসতে চলেছে। কোভিড চিকিৎসার ওষুধের তালিকার শীর্ষে রয়েছে মেরিক এবং রিসব্যাক বায়োথেরাপিউটিক্সের মোলনুপিরাভির। এমনটি দাবি করেছেন আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের একটি বিভাগের ডিরেক্টর কার্ল ডাইফেনবার্গ। Easily induce broad neutralizing antibodies against viruses of pandemic concern. এই ওষুধ নিয়ে ইতিমধ্যেই জোর কদমে গবেষণা চলছে। ফাইজারও এরকম একটি ওষুধ নিয়ে গবেষণা চালাচ্ছে। নজরে রয়েছে রসি এবং ফার্মাসিউটিক্যালসের একটি ট্যাবলেটও। বিশেষজ্ঞরা দাবি করছেন পরীক্ষার ধাপ পেরোলে এবং ছাড়পত্র মিললেই বাজারে চলে আসবে এই ওষুধ। শরীরে কোভিড ধরা পড়ার সঙ্গে সঙ্গেই এই ধরনের ওষুধ খাওয়া শুরু করে দিলে উপসর্গগুলো আর বড় আকার ধারণ করতে পারবে না।
treat other viruses too. ইঁদুরের শরীরে মোলনুপিরাভির প্রয়োগ করে দেখা গেছে SARS-CoV-2 প্রজাতি রুখে দিচ্ছে এই ওষুধ। পরে এই পদ্ধতিতেই ট্যাবলেট তৈরি করা শুরু করেছে মেরেক ও রিসব্যাক। 202 জন ব্যক্তির ওপর এই ওষুধ প্রয়োগের পর দেখা গেছে সংক্রমণ ছড়িয়ে পড়া অনেকটাই কমে যাচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই ওষুধটির তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট প্রকাশিত হবে। সেপ্টেম্বরের শুরুতেই ক্লিনিক্যাল ট্রায়াল শেষ পর্যায়ের গবেষণা শুরু করেছে ফাইজারও। দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট শীঘ্রই হাতে আসবে বলে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাটিয়াও। মার্সিয়া মান্নান, মাই টিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের ৫০০ আলোচনায় যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে পৌঁছেছেন। এর আগে শনিবার সকালে প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক ত্যাগ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল ৯টা ১৫ ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। বিমানটি স্থানীয় সময় সকাল ১০টা ৩ ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সমালোচনা করে বিএনপি রাজনীতিতে আরও এক ধাপ নেমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দিয়ে দেশের মর্যাদা আরও উঁচুতে তুলে ধরেছেন। দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। জাতিসংঘে প্রধানমন্ত্রীর শপথ শেখ হাসিনাকে, বাংলাদেশকে আরো এক ধাপ উঁচুতে নিয়ে গেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারকার জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা, তার সাহসিকতা, তার মানবিকতা, তার দূরদর্শিতার যে প্রশংসা হয়েছে, সেই প্রশংসার ফলে বাংলাদেশ এক ধাপ উঁচুতে উঠেছে। রোহিঙ্গা ইস্যু বাঁচিয়ে রেখে সরকার আন্তর্জাতিক পর্যায়ে ফায়দা লুটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে কৃষক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের কথা বলেন। সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে মন্তব্য করে ফখরুল বলেন, সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো জরুরি। রোহিঙ্গা ইস্যুকে নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন বা সরকার বলুন, তারা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। এখন পর্যন্ত শুধু রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা সমস্ত দেশগুলো সফর করেনি, বিশেষ করে যারা স্টেক হোল্ডার্স আছে এই দেশগুলো, যেমন চীন, আপনার ভারত, তাদের কাছে তারা এখন পর্যন্ত দিতে পারেনি এবং এই সমস্যার সমাধানের কোনো পথ তারা বের করতে পারে। এই ইস্যুটা জিয়ে রেখে তারা একটা আন্তর্জাতিক যে সুবিধা, সেই সুবিধাগুলো গ্রহণ করার চেষ্টা করতে চায় পশ্চিমা বিশ্বের। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে পাঠ্য বইয়ে ভুল তথ্য এবং এসব ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে এনসিটিভির চেয়ারম্যান সহ 2 জনকে 10 নভেম্বর হাইকোর্টে তলব করা হয়েছে। এ বিষয়ে 6 সেপ্টেম্বর দায়ের করা রিট আবেদনের শুনানিতে এই আদেশ দেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের বক্তব্যে সন্তুষ্ট না হলে সচিবকে তলব করা হবে বলেও জানান আদালত। এই ধরনের দায়িত্বহীন এবং দায়সারা প্রকাশ পাঠ্যপুস্তকের এগুলো কেন অবৈধ নয় এই মর্মে রুল দিয়েছে এবং এইগুলো সংশোধনের জন্য কার্যকর ব্যবস্থা কেন নেওয়া হবে না সেটাও রুল দিয়েছেন। এছাড়া আগামী 10ই নভেম্বর 2021 এই তারিখে এই পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মেম্বার ওনাদের 2 জনকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন। চেয়ারম্যানের ঋণ জালিয়াতির অভিযোগের সত্যতা যাচাইয়ে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক এমডি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর সেগুনবাগিচা দুদকে কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে
অভিযোগের সত্যতা নেই বলে দাবি করেন তারা। তবে দুদক সচিব ডক্টর আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের তলব করে জিজ্ঞাসা করা হয়েছে। প্রয়োজনে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনকেও ডাকা হবে। আমজাদ হোসেন ঋণ জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন খুলনা বিল্ডার্স লিমিটেড। এই নাম করে টাকা নিয়েছেন, লোন নিয়েছেন। এখন খুলনা বিল্ডার্স লিমিটেড নামে কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি। এছাড়া উনি কর্মচারীদের নামে ঋণ নিয়েছেন বলে জানা যায়। সেই সংক্রান্তে জিজ্ঞাসাবাদের জন্য ওনাদেরকে ডাকা হয়েছে। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। কর্ণফুলী সেতুর আদলে পায়রা নদীর ওপর নির্মিত হলো লেবুখালী সেতু। দেশে প্রথমবারের মতো ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম বসানো হয়েছে এই সেতুতে। সেতুর দুই পাশে তৈরি করা হচ্ছে নান্দনিক স্থাপনা। এরই মধ্যে মূল সেতুর ৯৯% কাজ শেষ বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আব্দুল হালিম। প্রধানমন্ত্রী দেশে ফিরলেই এর উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। পটুয়াখালী প্রতিনিধি মশিউর রহমানের সহায়তায় রাকিব হাসানের বিশেষ রিপোর্ট। দেশি বিদেশি যৌথ বিনিয়োগে পটুয়াখালী বরিশাল মহাসড়কে নির্মিত হয়েছে লেবুখালী সেতু। বাকেরগঞ্জ উপজেলার শেষ এবং দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের শুরু অংশে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পায়রা নদীর উপর সেতুটির অবস্থান। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে মূল ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১,১৭০ কোটি টাকা। ১৪৭০ মিটার দৈর্ঘ্য এবং ১৯.৭৬ মিটার প্রস্থের ব্রিজটি কেবল দিয়ে দুপাশে সংযুক্ত করা হয়েছে। চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজের পর এটি দেশের দ্বিতীয়তম, যা এক্সট্রা ডোজ কেবল সিস্টেমে তৈরি করা। এক্সট্রা ডোজ কেবল স্টেট ব্রিজ সেফ ফর দ্য সেকেন্ড টাইম বাংলাদেশে নির্মিত হয়েছে। প্রথমটি ছিল কর্ণফুলী, পরে আমরা পায়রা সেতু করেছি। যদি মেইন সেতু বলে আমরা প্রায় 99% কাজ আমাদের অগ্রগতি হয়েছে এবং ওভারঅল প্রায় 93% আমরা বলতে পারি যে আমাদের অগ্রগতি সম্পন্ন হয়েছে। সেতুর উত্তর দিকে ওজন স্কেল এবং দক্ষিণ দিকে ইলেকট্রনিক টোল প্লাজা নির্মাণ করা হয়েছে। প্রথমবারের মতো এই সেতুতে চালু করা হয়েছে ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম, যা বিভিন্ন দুর্যোগ বা ওভারলোডেড গাড়ি চলাচলের ফলে ব্রিজে যাতে কোনো ধরনের ক্ষতি না হয় তার পূর্বাভাস দেবে। সিস্টেম বাংলাদেশের প্রথম কোনো সেতুতে আমরা ইন্ট্রোডিউস করেছি, সেটি পায়রা সেতুতে। এটির মাধ্যমে আমাদের যে বিজলি চমকানো বা ওভারলোডেড গাড়ি চলার ফলে যে ভাইব্রেশন, অন্যান্য বা প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের ফলে আমাদের যে সেতুর যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেটা আমাদেরকে ওয়ার্নিং দেবে এবং আমরা তাৎক্ষণিকভাবে সেটা আমরা অ্যাড্রেস করতে পারবো। কুয়াকাটা, পায়রা সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র সহ দক্ষিণাঞ্চলের বিশেষ অর্থনৈতিক এলাকার সঙ্গে সারা দেশে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপিত হবে লেবুখালী সেতুর মাধ্যমে। লাইন করতে গাড়ি যাইতে 2-3 ঘন্টা ভাইয়া, এখন যাইবে আইবে এবং ফেরিঘাটা ভুক্তভোগী হইতে পাবলিকের জনসাধারণের এখন সরাসরি আর কি যাতায়াত করতে পারবে। অনেক সময় লস হয়েছে, কিন্তু এখন ব্রিজ উদ্বোধন হওয়ার পরেই আমরা দ্রুত বেগে যেতে পারবো। অল্প সময় আমরা চলে যেতে পারবো বরিশালে, বা বরিশাল থেকে আমরা কুয়াকাটা যেতে পারবো কোনো ফেরি ছাড়া বা কোনো রকম ঝইঝামেলা ছাড়া। বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই পায়রা লেবুখালী সেতুর উদ্বোধন করা হবে বলেও জানান কর্তৃপক্ষ। রাকিব হাসান, মাইটিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই শেখ মুজিব আমার পিতা অবলম্বনে তৈরি দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতা লেখিকার জন্মদিনেই মুক্তি দেওয়া হবে। সম্মেলনে জানালেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে এটি হবে দেশের শিশু, কিশোর ও তরুণদের জন্য একটি উপহার। মুবাল্লিক করিমের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ উন্নয়নের একযুগ শিরোনামে রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় বিশেষ চিত্র প্রদর্শনীর। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপনের এই আয়োজনটি করেছে।
তিনি বলেন, দেশের অর্জনের বিরুদ্ধে একটি শ্রেণী অপপ্রচার চালাচ্ছে। স্বাধীনতা বিরোধীরা একটি সময় ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল বলেও মন্তব্য করেন শিরিন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের যে দর্শন, সেটা হচ্ছে বাংলার মানুষের ভাগ্যের উন্নয়ন। এটাই তার একমাত্র লক্ষ্য। এদেশের, তিনিও তার বাবার মতনই এদেশের মানুষকে গভীরভাবে ভালোবাসেন এবং এদেশের মানুষের, সেই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে কাজটি বঙ্গবন্ধু করে গিয়েছিলেন এবং যে স্বপ্ন তিনি অপূর্ণ রেখে তাকে চলে যেতে হয়েছে, সেই স্বপ্ন পূরণের কাজটি অতি নিপুণভাবে করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই শেখ মুজিব আমার পিতা অবলম্বনে দেশের তৈরি প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতা নিয়ে সংবাদ সম্মেলনে যোগ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। আব্বাকে কোলে তুলে নিয়ে অনেক আদর করেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে এটি হবে দেশের শিশু কিশোর ও তরুণদের জন্য একটি উপহার বলে মনে করেন জুনায়েদ আহমেদ পলক। আসলে বাংলাদেশে যে ট্যালেন্টের কোনো ঘাটতি নাই, এটা কিন্তু আরেকবার প্রমাণ হলো মুজিব আমার পিতা এই চলচ্চিত্র আসলে তৈরি করার মধ্য দিয়ে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতি ও 2 যাত্রী নিহতের ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয়। দুপুরে ময়মনসিংহ র্যাব 14 সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক উইং কমান্ডার রুকনুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। এরা হলেন ময়মনসিংহ নগরীর শিকারীকান্দার আশরাফুল ইসলাম স্বাধীন, বাঘমারার মাকসুদুল হক রিশাদ, মোহাম্মদ হাসান, রুবেল মিয়া ও মোহাম্মদ। র্যাব অধিনায়ক জানান, নগরীর শিকারীকান্দা থেকে আশরাফুল ইসলাম স্বাধীনকে গ্রেপ্তারের পর তার কথা মতো অন্যদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, কমলাপুর রেল স্টেশন থেকে পেশাদার 4 ডাকাত প্রথমে ট্রেনে ওঠে। পরে রিশাদ, হাসান ও স্বাধীন টঙ্গী স্টেশনে ওই 4 জনের সাথে যুক্ত হয়। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।